আপনাদের ভিতরে এখনো স্বৈরাচারের দোষর বিভিন্ন পদে আছে, সেগুলো বলবো একটু পরে। হ্যাঁ, আগে একটু পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলি। 1 নম্বর হইতেছে আমাদের পররাষ্ট্রনীতি হবে দেশ এবং জনগণের স্বার্থে সর্বত্র সবসময়। পররাষ্ট্রনীতি শুধু দেশের কথাই বলবে না, দেশের জনগণের ইচ্ছাকে বৈদেশিক সম্পর্ক নির্ধারণে প্রতিফলিত করবে। আমাদের পররাষ্ট্রনীতি হবে সকলের জন্য এবং এই নীতির মূলে থাকবে পররাষ্ট্র সার্ভিস। 2 নাম্বার, আমাদের দেশের সবাই সব নীতি নির্ধারণ নিয়ে কথা বলে না। স্বরাষ্ট্রমন্ত্রী যেমন পরিবেশ নিয়ে কথা বলে না, গণপূর্ত মন্ত্রী যেমন মৎস্য পানি সম্পদ নিয়ে কিছু বলে না, কিন্তু সব মন্ত্রী সব উপদেষ্টা পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার লোভ সামলাতে পারেন না, জিভ লক লক করে ওঠে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন মুখপাত্র থাকবে, তিনি প্রত্যেক সপ্তাহে একবার কূটনৈতিক ব্রিফিং করবেন। পররাষ্ট্র উপদেষ্টা মাঝে মাঝে স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে পারেন, তবে যত তথ্য পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলা বন্ধ করতে হবে। আর ওই যে সুন্দরী কোটার রেজওয়ানা, ওই যে আন্ডিয়ার সাথে সম্পর্ক, ওই কথা কইলে কিন্তু আবার ধর্ম একেবারে একদম ঠাইসা ধর্ম কয়ে দিলাম। একই সাথে আপনার উপদেষ্টারা যেখানে সেখানে বিদেশি কূটনীতিকদের সাথে দেখা করা বন্ধ করতে হবে। সিম্পল হিসাব, সাদা চামড়া দেখলে মাথা ঠিক থাকে না। 3 নাম্বার, পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য সার্ভিসের লোক পদায়ন বন্ধ করতে হবে। ও বুড়ঙ্গামারিতে কাজ করা ইউনেকে এই না জেনেভায় লেবার কাউন্সিলের প্যানেলে তো উপদেষ্টারা হেনস্থা হবে, এটাই স্বাভাবিক। লেবার উইং, পাসপোর্ট, ভিসা উইং, কমার্স উইং এই নামে যে সমস্ত পদ সৃষ্টি করা হয়েছে, সেখানে কি আপনারা শ্রম বিভাগ, পাসপোর্ট অধিদপ্তর থেকে পদায়ন করেন না? এখানে আপনারা কাদের দেন? প্রশাসন ক্যাডার থেকে ভুরঙ্গামারিতে কাজ করে আসা অফিসারকে পদায়ন করেন কেন? ওইসব দপ্তরের অফিসারদের পদায়ন করেন না কেন? পাসপোর্ট ভিসা উইং এ কেন পাসপোর্ট অধিদপ্তর থেকে একজন অফিসার আসবে না? লেবার উইং থেকে কেন শ্রম অধিদপ্তর থেকে একজন অফিসার আসবে না? কমার্স উইং এ কেন বাণিজ্য অধিদপ্তর থেকে একজন লোক আসবে না? কারণ কইবে ক্যাডার অফিসার না। আপনাদের দূতাবাসগুলোতে তো অ্যাটাশে পদ আছে না, ওই পদে পাঠান। যারা জনসম্পৃক্ত কাজ করে তাদের সুযোগ কইরা দেন, কম পয়সায় ভালো সার্ভিস পাবেন। ভুরঙ্গামারির ইউনো প্রথম সচিব হইয়া 3-4 বছর বিদেশ ভ্রমণ করে যখন দেশে ফেরত যাবেন, তখন গিয়া তো তিনি তুলা উন্নয়ন বোর্ডের পরিচালক হবেন। বিদেশ থেকে তার কূটনৈতিক শিক্ষা নিয়ে দেশে কোন কাজটা করতে পারবেন উনি? নাকি আপনার নাকি উপসচিব, তো উপসচিব থাকেন না, প্রথম সচিব, কাউন্সিলর, মিনিস্টার হওয়ার দরকার কি? এত লোভ কেন? খালি চোখ চক করে বিদেশে ঘোরা হইল না, খুব মজা। সময় করার পর আপনারা কি পরিবর্তন আনছেন? মধ্যপ্রাচ্য কিংবা মালয়েশিয়াতে প্রবাসীদের সমস্যা আরো বাড়ছে। তার সাথে দক্ষ অ্যাটাশে নিয়োগ করলে সরকারের খরচ অর্ধেকের চেয়ে বেশি কমবে। একই সাথে সেই লোক যে কাজ করতো তিনি এই কাজটা বিদেশে এসে করবেন। বিদেশ থেকে প্রবাসীদের চাহিদা সম্পর্কে ধারণা নিয়ে আবার যখন স্বপদে ফিরে আসবেন, তখন তিনি আরো ভালো সেবা দিতে পারবেন, প্রবাসীদের মুখে হাসি ফুটাই দিতে পারবেন, তাদের পরিবার সরকারের উপর সন্তুষ্ট হবে। আর তো এই যে এই সমস্ত উইং, লেবার, পাসপোর্ট উইং থেকে যে টাকা বেঁচে যাবে, সেই টাকা দিয়ে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সহায়তা করেন। টাকার জায়গা বলে দিলাম, কেন কেউ করে বাঁচাইতে হবে টাকা। 4 নাম্বার, যোগ্যতার ভিত্তিতে পদায়ন এবং প্রমোশন দিতে হবে। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমন অনেক অফিসার আছে যারা হার্ভার্ড, প্রিন্সটন, অক্সফোর্ড, কেমব্রিজ থেকে পড়াশোনা করছেন। এইসব বিশ্ববিদ্যালয় কিন্তু শুধু ডিগ্রি দেয় না, এরা একই সাথে এদের গ্র্যাজুয়েটদের একটা প্ল্যাটফর্ম দেয়, যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগের সুযোগ থাকে। এইসব অফিসারেরা যদি স্বৈরাচারের দোষর না হয়, তবে তাদের দিয়ে আপনারা ওয়াশিংটন, লন্ডন, নিউ ইয়র্ক, জেনেভা মিশনে কাজ করান। এরা দেশের সাথে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে পারবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি অনেক আমাদের ফরেন সার্ভিসের অফিসারদেরকে দেখছি, ভেরি ব্রাইট অফিসার। আমি জানি এদের সক্ষমতা। আপনারা কি করেছেন? আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা সাম্যবাদী মন্ত্রণালয় করতেছেন, খুব ভালো কথা। সাম্যবাদ কি দক্ষতায়, কাজে, যোগ্যতায়? উত্তর হইল না। এই সাম্যবাদ হইল পদায়নের জায়গায়। এইটা হাসিনা তৈরি করা ফরেন সার্ভিসকে খোড়া করার মডেল। এই মডেল অনুযায়ী আপনি ইউরোপের ঠান্ডায় কাজ করছেন বলে আপনাকে এখন মধ্যপ্রাচ্যের গরমে কাজ করতে যাইতে হবে। এটা হচ্ছে সাম্য, বুঝছাও? ঠান্ডায় কাজ করেছে, এখন গরমে কাজ করতে যাইতে হবে। আমেরিকায় কাজ করলে আফ্রিকায় যেতে হবে। আবার হাসিনার সার্টিফাইড দোষর হইলে আপনি শুধু উন্নত দেশেই থাকবেন, আপনার জন্য নিয়ম আলাদা, বুঝছাও? এলআর ফান্ডের নামে উন্মুক্ত চাঁদাবাজি করেন, এটা কলে সবাই জানে। এলআর ফান্ড কি? আসেন শুনি এলআর ফান্ড কি। এলআর ফান্ড হইতেছে, ধরেন একটা জেলায় একটা পুকুর আছে, একটা মাঠ আছে, এটা ইজারা দিবে। তো এটা ইজারা দিলে ন্যায্য ভাড়া হইতেছে, ন্যায্য দাম হইতেছে ধরেন 1 কোটি টাকা। ওই দিবি ওইটা 2 লাখ টাকায়। আর কবি যে তুমি মাসে মাসে আমাকে এত টাকা দিবা, এটা নাজিমের কাছে জমা থাকে। উঠে থেকে সবার বাজার হয়, ডিসির বাজার হয়, ওই ডিসি অফিসে সবার বাজার হয়। ডিসি বলে যে আমাকে দেন একটা 50,000 টাকা দেন, 1 লাখ টাকা দেন, উঠে থেকে দিয়ে দেয়, কোনো হিসাব নাই কলে এটা, বুঝছাও? তো এই উন্মুক্ত চাঁদাবাজি চলে, ডিসি গুলো করে। প্রশাসনের সব জেলা পর্যায়ের কর্মকর্তারাই চাঁদাবাজির পয়সায় বাজারঘাট করে। আপনাদের সবার শরীরে হারামের পয়সা,
ঘুষ দুর্নীতির চর্বি জমে গেছে। আপনার ম্যাজিস্ট্রেট জেলায় গাড়ি চললে স্বাস্থ্য কর্মকর্তা গাড়িতে চলবে, সহকারী প্রকৌশলী গাড়িতে চলবে, সহকারী কৃষি কর্মকর্তাকে গাড়ি দিতে হবে, এবং এই সাম্য স্থাপনী সংস্কারের প্রথম ধাপ। তাই স্বাধীনতার পর থেকে চলে আসা এইসব প্রথাকে সংস্কার কইরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা প্রভাবমুক্ত, দক্ষ, যোগ্য এবং বিশ্বমানের পররাষ্ট্র সার্ভিস গঠন করার জন্য অবিলম্বে একটা পররাষ্ট্র মন্ত্রণালয় সংস্কার কমিশন গঠন করেন। এই কমিশন মন্ত্রণালয়ের পদায়ন নীতিমালা, পদোন্নতি নীতিমালা, বেতন কাঠামো, সুযোগ সুবিধা, কর্মদক্ষতা, পর্যবেক্ষণের মডেল ঠিক করে সুপারিশ জানাবে। সরকার সেই সুপারিশের আলোকে কাজ করবে। প্রশাসন ক্যাডারের ওই বিজ্ঞ অর্থনীতিবিদদের দিয়ে কাজ করলে ছাত্র জনতার বিপ্লবের চেতনার সাথে তারা বেইমানি করবে। যেমনটা সচিবালয়ে আগুন লাগায় তারা করছে, অত্যন্ত সুকৌশলে তারা হাসিনার স্বপ্নটি পুরাই দিয়া বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এদের কঠিন শাস্তি হওয়া দরকার। আমরা চাই ছাত্র জনতা জুলাই আন্দোলনের পর আমাদের যে সংস্কারের সুযোগ তৈরি করে দিচ্ছেন তা কাজে লাগাইতে। আমরা চাই ছাত্র জনতার ইচ্ছার প্রতিফলন অনুযায়ী সরকার সংস্কার করবে। আমরা দেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাই আমাদের দূতাবাসগুলো তাদের দক্ষতা অনুযায়ী দেশ স্বার্থ সংরক্ষণে কাজ করবে, প্রবাসীদের পাশে দাঁড়াবে, তাদের দুঃখ কষ্ট শুনবে, সমাধানের জন্য কাজ করবে। আমরা চাই গুণগত পরিবর্তন, যৌক্তিক সংস্কার। আমরা চাই এমন ব্যবস্থা যেখানে স্বৈরাচার চিরতরে নিপাত যাবে। আমাদের সংগ্রাম ততদিন চলবে, ততদিন পর্যন্ত আমরা বিশ্রাম নেব না, যতদিন পর্যন্ত না আমরা একটা সাম্যের সমাজ, আমরা একটা ইনসাফের সমাজ কায়েম করতে পারি।